হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। আমি হচ্ছে অনেক আগে ছোটবেলা থেকে মানে 2010 থেকেই মূলত ভূতের ফিল্ম রেগুলার শুনে, আর তার আগে থেকে হরর সিনেমা গল্প টল্প পড়ি। তো আমার বাবার কাছ থেকে আমি একটা গল্প ঘটনা শুনেছিলাম, যেটা তার জীবনের একটা ঘটনা, এবং তার লেখা একটা বইয়ে তিনি লেখালেখি করেন, সেখানে সেটা গল্প আকারে তিনি প্রকাশ করেছিলেন। তো সেই ঘটনাটা আমি বলি। আমার বাবা তিনি হচ্ছে ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গ্রামে তাই কর্মী সংযোগ জনসংযোগে যেতে হতো। তো এরকম একটা ঘটনা, একদিন তাদের পার্টির মিটিং ছিল থানা সদরে। তো সেই মিটিংটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে সিদ্ধান্ত হয় যে তাদেরকে মিটিং শেষে তাদেরকে একটা গ্রামে বিভিন্ন জনকে বিভিন্ন গ্রামে পাঠানো হবে কর্মী সংযোগের জন্য। তো আমার বাবাকে একটা গ্রামে পাঠানো হয়, সেই গ্রামটার নাম হচ্ছে শাহবাজপুর। সেখানে তাকে যেতে বলা হয়। তো তখন ছিল জানুয়ারি মাস এবং কনকনে ঠান্ডা। তো নেত্রকোনার এলাকার ঘটনা আমি বলছি, নেত্রকোনা জেলায়। তো শাহবাজপুর গ্রামে তিনি যে থানা সদর থেকে তার যাওয়ার পথে তাকে একটা নদী পার হতে হবে, এবং তারপরে তাকে বেশ অনেকটা পথ হেঁটে তার মাঝখানে একটা ছোট খাল পার হতে হবে। তো বেশ অনেক ঝামেলা পোহানোর পর তাকে আর কি সেখানে পৌঁছতে হবে, এবং তখন রাত, শীতের রাত, কনকনে ঠান্ডা এবং চারপাশে কুয়াশা। তো আমার বাবা ভূত প্রেতে বিশ্বাসী ছিলেন না, সাহসী মানুষ ছিলেন। এবং হচ্ছে তিনি হচ্ছে রাত্রেবেলা, যদিও ওই রাস্তা ধরে কখনো এর আগে তিনি যাননি, তো রাত্রেবেলা তিনি যখন ঘাটে গেলেন সেখানে তিনি দেখলেন যে অনেকগুলো নৌকা হচ্ছে দড়ি দিয়ে বাঁধা সেখানে। তো যেটা হয় আর কি, যে শীতের সময় নদীর পাড়গুলো অনেক শুকিয়ে যায় এবং নৌকাগুলো পানি পর্যন্ত নিয়ে যেতে হলে অনেক কষ্ট করে আর কি নিয়ে যেতে হয়। তো ওইখানে নৌকাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকতো, যার প্রয়োজন সে রাত্রেবেলা দড়ি খুলে সে নৌকা নিয়ে রাস্তা মানে নদী পার হতে পারত। তো আমার বাবা সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সবগুলো নৌকায় খালি, একটা নৌকাতে একজন লোক বসেছিলেন। তো তার মনে হলো আচ্ছা ঠিক আছে, সেখানে গিয়ে দেখি যাওয়া যায় কিনা। তো সেখানে যাওয়ার পরে, কাছাকাছি যাওয়ার পরে নৌকার ভেতর থেকে সেই লোক বলে উঠলো যে কিরে নাতি, কই যাবি? তো আমার বাবা হচ্ছে চিনতে পারলেন যে তিনি হচ্ছে সম্পর্কে তার নানা হন এবং ওই শাহবাজপুর গ্রামেরই তিনি বাসিন্দা। তিনি বললেন যে নানা, আমি তো আপনাদের গ্রামে যাব। তখন বলে আচ্ছা আচ্ছা, আমিও আবার ওইখানে যেতে চাচ্ছিলাম, রাতে আবার আমার এখানে আসতে হবে, থানা সদর মানে শহরে আসতে হবে। তো আমি একটা সঙ্গীর জন্য অপেক্ষা করছিলাম, তাহলে চল একসাথে যাই। তো যাই হোক, আমার বাবা হচ্ছে তার নানার সাথে নৌকায় উঠলেন। তারা দুজনে করে নৌকা নদী পার হলেন। তো পার হওয়ার পরে যখন নামলেন, তখন তার নানা তাকে বলছেন যে অমাবস্যার রাত, এমনি জায়গাটা ভালো না, তারপর আবার হাত কাটার খাল আর কি, যে খালটা সেটাকে বলা হয় হাত কাটার খাল। তো বলছেন যে সেখান দিয়ে তো যেতে কি ভয় পাবি নাকি? তো আমার বাবা বললেন না না না, ভয় পাবো কেন? তো নানা তখন বললেন যে ভয় পেলেও সমস্যা নেই, আমি আছি সাথে। তো তারপর থেকে আমার বাবা কিছুটা যেন ভয় পেতে শুরু করলেন, এবং তার মাথার মধ্যে হাত কাটার খাল নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, সেগুলো তার মাথার মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো। তো তারা দুজন হাঁটছেন, তার মনে হচ্ছে তিনি বোধহয় আরো কারো কোনো অন্য কোনো শব্দ পাচ্ছেন। তো আস্তে আস্তে যেটা হয় আর কি, রাতের বেলা পরিবেশটা একটা থমথমে পরিবেশ, মনের মধ্যে নানা ধরনের চিন্তা চলে আসে, এবং তিনি তখন ভাবতে লাগলেন যে হ্যাঁ, আওয়াজটা হয়তো আমাদের পায়ের আওয়াজ কিংবা আমার নিঃশ্বাসের আওয়াজ, এরকম ভেবে তিনি মনকে প্রবোধ তো এভাবে এগিয়ে যাচ্ছেন। তো খালটার আগে একটা মাঠ, এবং মাঠের এক পাশে একটা নদী, আরেক পাশে হচ্ছে বিল, মাঝখান দিয়ে আর কি, মাঠের মাঝখান দিয়ে একটা খাল এই বিল থেকে নদীর সংযোগটা করে দেয়। তো সেখানে খালটা পার হতে হয়। খালের দিকে যখন নামছেন, তখন তার মনে হলো যে বোধহয় কোনো একটা কিছুর শব্দ হচ্ছে তার আশপাশ থেকে, মানে এমন কিছু শব্দ হচ্ছে যেটা সে আসলে ওই মুহূর্তে সহ্য করতে পারছিল না। তার মানে ভয়টা আস্তে আস্তে খুব বেড়ে যাচ্ছে, খালের দিকে নামছে এবং তার ভয়টা খুব বেড়ে যাচ্ছে। তখন তার নানা হঠাৎ করে বলে উঠলেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। তো ঠিক আছে, খালে কিছুটা পানি পার হতে হয় আর কি। তো সেই পানি দিয়ে যখন পার হচ্ছিলেন, তখন তার মনে হলো যে তিনি নুপুরের আওয়াজ পাচ্ছেন। এত রাতের বেলা, তো আবার খালের মাঝখানে নুপুরের আওয়াজ পাওয়ার কোনোই সম্ভাবনা থাকার কথা না। তো তিনি আবার মানে এই বিষয়টাতে আরো ভয় পেয়ে গেলেন। তখন হচ্ছে তার নানা বললেন যে ভয়ের কিছু নেই, আমার পাঞ্জাবির পকেটে ম্যাচের কাঠি নাড়াচাড়া করছে। আচ্ছা। তো তিনি কিন্তু জানেন না, বা তিনি কিন্তু বলেননি যে তিনি কোনো শব্দ পাচ্ছেন। তার নানা নিজে থেকে উত্তর দিয়ে দিলেন,
এই সময়টাতে তার পানি পিপাসা বেড়ে গেল এবং নার্ভাস হলে যেটা হয় আর কি, মানুষের পানি পিপাসা বেড়ে যায়। তিনি এরকম অনুভব করতে থাকলেন এবং তার মনে হচ্ছে এই মুহূর্তে তার পানি খাওয়া খুব প্রয়োজন। তার মনে হচ্ছিল যে খালের যে ময়লা পানি তিনি সেটাই খেয়ে ফেলবেন। তখন নানা বললেন যে ময়লা পানি খাওয়ার দরকার নেই, শরীরের জন্য ভালো না। তো তিনি আরো ভয় পেয়ে গেলেন এবং তার তখন একদম তার নিশ্চিত যে তার পেছন পেছন কেউ একজন তাকে ফলো করছেন, কিন্তু তার কোনো সাহস হলো না যে পেছনে ফিরে তিনি দেখবেন যে আসলে কি হচ্ছে। তো তারপর তারা কতক্ষণ ধরে যে আসলে তারা খাল পার হলেন, আমার বাবা তিনি বলেছিলেন যে তার নিজেরও আসলে মনে নেই যে ঠিক কতক্ষণ, মনে হচ্ছে অনন্তকাল ধরে আর কি তারা খাল পার হলেন। তো খাল পার হয়ে তারা ওই পারে গেলেন। তারপর আরো অনেকটুকু রাস্তা হাঁটতে হলো। তার সেই আতঙ্কিত অবস্থাতে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে আসার পর তার নানা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজে চলে যা, আমি এখানে আমার একটা কাজ আছে, তুই কাজ শেষ করে এখানে আসবি, আমিও এখানে আসবো, পরে একসাথে দুজন শহরে চলে যাব, যে তোমার বাবারও ব্যাক করতে হবে বাসায়। তো তিনি গ্রামে একটা বাড়িতে গেলেন এবং যাওয়ার পরে সেখানে কথাবার্তা বলে তিনি যখন বের হয়ে আসবেন তখন সেই বাড়ির লোকজন বলছেন যে রাতের বেলা আপনি যে যাবেন আপনার এখানে রাস্তা ভালো না। তো বললেন যে আমার এক নানা আছেন সাথে, তো আমার আসলে যাওয়াটা খুব জরুরি, আমি ওনার সাথে চলে যাব। তখন গ্রামের লোকজন মানে ওই বাড়ির লোকজন জিজ্ঞেস করলো যে আপনার নানা কে? তো আমার বাবা তার পরিচয় দিলেন যে আমার নানা অমুক এবং তিনি এই। তখন ওই বাড়ির লোকজন বলল যে এটা কিভাবে সম্ভব, তিনি তো আরো 6 মাস আগে মারা গেছেন। এটা শুনে তিনি খুবই নার্ভাস হয়ে যান এবং সেন্সলেস হয়ে যান। ওকে, তার সেন্স যখন আসে তখন রাত শেষ, সকাল হয়ে গেছে। এই ঘটনাটা যেটা আমি শুনেছি। থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। আমরা একটু পরে কথা বলবো আবারও সৃষ্টির সাথে, এবং এখন শারদ আছে, শারদের সাথে ছোট্ট, ওর ঘটনাটা খুব ছোট, শারদের ঘটনাটা আমরা শুনে ফেলি। শারদ, আমরা ঘটনাটা শুনে ফেলি। আসলে এক্স্যাক্টলি কোন ঘটনাটা বলবো তোমার কাছে, যে তুমি একটা দিয়ে তো শুরু করতে হবে, যে কোনো একটা দিয়ে তুমি যে ঘটনাটা আমাকে শুনিয়েছো সেটাই আমাকে নিশ্চয়ই বলবা। আচ্ছা, লাইক এই ধরনের ঘটনা আমার খুবই পছন্দ, মানে ছোটকাল থেকে আমি অনেক দেখেছি আর কি সামনাসামনি। আমার নানুর বাড়িতে প্রায় সময় হতো কি, লাইক স্কুলের ফাইনাল এক্সাম শেষ, প্রায় 1 মাসের জন্য থাকতাম আমি গাজীপুরে আমার নানুর বাসা। রাইট। তো গেলে দেখতাম যে প্রায় আমার নানুকে রেগুলারলি যে জিনিসটা হতো, জিনে ধরতাম। এটা আমরা ছোটকাল থেকে দেখে অভ্যস্ত যে এরকম হয়। হঠাৎ করে ডিফারেন্ট ধরনের কথাবার্তা বলতে থাকে বা ডিফারেন্ট একটা ভয়েসে উনি কথা বলেন। অনেক সময় বেসিক্যালি হয় যেটা শনিবার বা মঙ্গলবারে জিনিসটা বেশি হয়। সন্ধ্যার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। একটা টাইমে উনি বাসায় ব্যাক করেন, তখন জাস্ট চোখ দুটো দেখে চিনা যায় না যে এটা আসলে তার চোখ। আমি ফার্স্ট এরকম একটা ঘটনা হয়েছিল, এটা আমি বলছি। আমার নানুর সাথে আমি রাতে ঘুমিয়েছিলাম, 2টা-2:30টার দিকে হঠাৎ করে শুনলাম যে জোরে হাসার শব্দ। মানে ইটস লাইক হিউম্যান, মানুষের হাসি এরকম হয় না আর কি, আসলে এভাবে হাসির শব্দ হচ্ছে। আমি নানুর দিকে তাকালাম, আর সাথে সাথে তার শাড়ির আঁচলটা তার পুরো মুখটার মধ্যে পেঁচানো শুরু করলো, একদম কারো হেল্প ছাড়াই অটোমেটিক্যালি শাড়িটা মুখে পেঁচাচ্ছে আর কি। তো আমি নিজে চোখে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না আসলে কি এটা হচ্ছে, না আসলে হচ্ছিল। শাড়িটা মুখে পেঁচিয়ে গেল, এরপরে নানু তার হাত দিয়ে তার মুখে স্ক্র্যাচ করা শুরু করলো। এটা একদম মানে চোখের সামনে ঘটছে। আমি নিজে দেখেছি, একদম মানে নিজের চোখের সামনে দেখা ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি, আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। নানি হাসছে কন্টিনিউয়াসলি, মুখে স্ক্র্যাচ করছে, নিজের মুখে নিজে স্ক্র্যাচ করছে নিজের হাত দিয়ে। আর আমি জাস্ট ট্রাই করছি যে চিৎকার করে কাউকে ডাকবো, কিন্তু আমার ভয়েস থেকে কোনো শব্দ বের হচ্ছে না। জাস্ট আমি ট্রাই করে যাচ্ছি যে শব্দ বের হবে, কোনো শব্দ বের হচ্ছে না। তো একটা টাইমে আন্টি হাসির শব্দ শুনে আন্টি তার রুম থেকে চলে আসলো, এসে অনেক সূরা পড়লেন, আয়াতুল কুরসি এন্ড ইয়াসিন সূরা পড়ে কিছু একটা করলেন। এরপরে নানি নরমাল হলো আর কি। একটা টাইমে আমি তাকালাম, একটা আলনা ছিল রুমটার মধ্যে, আলনার এক পাশে মানে গুজবাম্প হচ্ছে আর কি, মনে করে অ্যাটলিস্ট 7 ফিট লম্বা একটা দানব বলা যায়, তার সারা শরীরের লোম, ফেসেও লোম, একদম তোমার চোখের সামনে। একদম আমি জাস্ট দেখলাম কয়েক সেকেন্ডের জন্য। আমি তাকানোর পরে সে আমাকে জাস্ট আঙ্গুল দিয়ে দেখালো,
চুপ করতে বললো। এরপর আমি সেন্সলেস হয়ে গেলাম। সকালবেলা দেখলাম আমি ঘুম থেকে উঠছি, And খুবই খুবই জ্বর আমার। And সবাইকে এক্সপ্লেন করলাম, সবাই জাস্ট ইগনোর করার চেষ্টা করতেছে, না না কিছু হয় না, এরকম কিছু হয়। আর আমার স্পষ্ট সব মনে ছিল যে কি কি হয়েছে তখন। আচ্ছা, তোমার তখন একদম পুরোপুরি সবকিছু মানে মানে স্পষ্টভাবে মনে পড়ছে, মানে তুমি মানে পুরোপুরি সজাগ, এটা বলতে চাচ্ছ? হ্যাঁ। তো এই ছিল হচ্ছে আমাদের সৃষ্টি এবং শারদ, দুজনের নামই এস দিয়ে শুরু, না? দুজনের নামের সাথে মিল আছে কিন্তু। তো যাই হোক, দুজনের ঘটনা আমরা শুনলাম, আমরা ঘটনাটা শুনে ফেলি। তারা সাথে সাথে এটা ডিটেক্ট করে ফেলে যখন বলতে শুরু করবেন জি, জি। ঘটনাটা, ডেফিনেটলি। হ্যাঁ, কলোনির যে এন্ট্রেন্সেই একটা গাছ আছে, বেশ পুরনো গাছ। ওই গাছটা দিয়ে শুরু করি। গাছটা অনেক পুরনো রাসেল ভাই, আচ্ছা। অনেক পুরনো একটা গাছ। এবং ওই গাছের পাশে যেই অ্যাপার্টমেন্টটা আছে, সেখানকার মানুষ কিছু মানে উদ্ভট জিনিসপত্র দেখতো। হ্যাঁ, মনে হতো গাছের উপর কেউ বসে আছে রাত্রেবেলা। হ্যাঁ, এবং গভীর রাত হলে জায়গাটা কেমন একটা অন্যরকম একটা পরিবেশ ওখানে তৈরি হতো। এবং ঠিক গাছের অপোজিটের পাশে একটা ডাম্পস্টার আছে। হ্যাঁ, ওখানেই সব ময়লাগুলো এনে ওখানে ফেলে। এবং গাছটা এর জন্য বেশ হরিফিক। তো অনেকে অনেক কিছু দেখার পর একদিন ওই পাশের অ্যাপার্টমেন্টের লোকটা সিদ্ধান্ত নেয় যে গাছটা কেটে ফেলবে। আচ্ছা। তো উনি ঢাকা শহরের মধ্যে, ঢাকা শহরের মধ্যে, রাইট। ঢাকা শহরের মধ্যে বলতে হার্ট অফ দ্য ঢাকা সিটি বলতে, যেখান থেকে সবকিছু খুব অ্যাক্সেসিবল। এমন কিছু এলাকা আছে যেখান থেকে আপনি চাইলেই বারগেটে যেতে পারেন, চাইলে আপনি এলিফ্যান্ট রোড যেতে পারেন, চাইলে আবার এদিকে বনানী চলে আসতে পারেন। না, আমি চাই মানুষ একটু ওই জায়গাটা ইন্ডিফার করুক, এর জন্য একটু ক্লু দিচ্ছি, বাট স্পেসিফিকলি বলছি না। তো ওই যে গাছটা, তো গাছটা কাটার সিদ্ধান্ত নেয় অ্যাপার্টমেন্টের লোকটা, এবং উনি একদিন গাছটা কাটতে যায় এবং ভোরবেলা কাজ শুরু করে উনি, ঠিক ফজরের নামাজের পরে। তো হোয়াট হ্যাপেন, উনি যখন গাছটা কাটা শুরু করলো, ফার্স্টে একটা কুড়াল নিয়ে কোপ দিল, দ্বিতীয়টা দিল, একটু পরে তিনি বেহুশ হয়ে গেলেন, এখানে ঠাস করে পড়ে গেলেন পুরা। এবং মানুষজন যারা জানতো না, তারা শব্দ পেল একটা, দেখলো গাছ নিয়ে পড়ে আছে, বেরিয়ে এসে দেখলো যে উনি পড়ে আছে ওখানে কুড়াল নিয়ে। তো ওনাকে আপনার বাসায় নিয়ে গেল, পানি দেওয়া হলো, ই করলো। তারপর উনি বলল, যেটা উনি যখন গাছটা কাটতে যায় তখনও বেশ অন্ধকার অন্ধকার ছিল জায়গাটা। তো উনি নাকি দেখে গাছের ভেতর থেকে বেশ কালো একটা কিছু, মানুষের অবয়ব টাইপের, এসে ওনাকে জাপটায় ধরছে। আচ্ছা। এবং উনি সাথে সাথে আপনার ফেইন্ট হয়ে যায় আর কি। এরপর গাছ কাটার পরিকল্পনা বাদ, এবং এরকম ছোটখাটো জিনিস অনেকে ওই গাছের কাছে এক্সপিরিয়েন্স করে। তো ওই গাছ তো হচ্ছে এন্ট্রেন্সে। কলোনিতে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরপরই কিন্তু একটু পরেই দেখবেন আপনি পুরানো একটা কলোনি, ডান দিকে বাম দিকে একটু আপনার গাছপালা টাইপের। ঢোকার পর একটা জায়গা আছে ডান দিক দিয়ে ঢোকার সময় কলোনির মাঝখানে, সেখানে ওই সিঁড়ি ঘর, যেটা বিল্ডিং এ ওঠার জন্য যেটা সিঁড়ি ঘর আর কি, সেই জায়গাটাও কেমন স্পুকি টাইপের আসলে, অন্ধকার হয়ে থাকে। এবং ওর ভেতরে যে লাইট পোস্ট গুলো, সেগুলো কিন্তু এখনো নিয়নের আলো জ্বলে, লাইক টিউব লাইট, আগের আমলে যেরকম জ্বলতো সেরকম টিউব লাইট। গাছপালা আছে প্রচুর, জঙ্গল, মানে একটা জঙ্গলের মতো অবস্থা ভেতরে, যেটা বলছি আমি আলাদা একটা ইকোসিস্টেমের মতো। তো ওইখানে অনেকেই নাকি দেখছে মাঝখানে আর কি, যে একটা মানুষ লাইক গায়ের মধ্যে কম্বল দিয়ে বসে থাকলে যেরকম, সেভাবে গভীর রাতে বসে থাকে। এরকম একজন লোক আপনার রাতের বেলা সে উঠতেছিল সিঁড়ি দিয়ে, এবং সে হঠাৎ করে দেখে এরকম কম্বলের মতো একটা মানুষের মতো বসা। সে ঘুরে যখন তাকায় তার দিকে, তারপর কিন্তু সে বেহুশ হয়ে যায়। এবং এরপর থেকে ওই লোকটা কিন্তু বেশ আপনার পজেস টাইপের, প্রায় তার এরকম দাঁতে দাঁত লেগে যায় এবং বিভিন্ন কিছু দেখে, এবং সে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। আর ওই যে গাছ কাটতে গেছিল রাসেল ভাই, যে অ্যাপার্টমেন্টটায়, ওইটাই, ওই অ্যাপার্টমেন্টে যারা থাকতো তাদের মধ্যে একটা ছেলে কিন্তু পরে আত্মহত্যা করে, মানে তাদের একজন ছেলে, অ্যান্ড উইদাউট নোয়িং এনি রিজন। ঠিক আছে। আর ওই অ্যাপার্টমেন্টের আরো কিছু কাহিনী, যেমন ওই অ্যাপার্টমেন্টের একদম কলোনি যে শেষের দিকের অ্যাপার্টমেন্টে, ওটাতে একটু এক্সটেনশন আছে মানুষের, ধরেন আলাদা নিচতলায় বাড়ি করা, ওখানে টিনের চাল দেওয়া। তো ওই বাসায় যে থাকে আর কি, তার মুখ থেকে শোনা, আমার একজন ফ্রেন্ড বলছে যে ওদের বাড়িতে আপনার রাতের বেলা হঠাৎ করে মনে হয় যে ছাদের উপরে খুব ভারী কোনো মানুষ ধুমধাম শব্দ করে হেঁটে যাচ্ছে টিনের চালের উপর দিয়ে। তো ওরা একবার, ও আর ওরা আব্বা একদিন বের হয়েছে রাত্রেবেলা এরকম শব্দে, রাত্রে ধরেন 1টা 12টার দিকে, মনে হচ্ছে ধুমধাম শব্দ হচ্ছে। বের হয়ে যখন তাকায় দেখছে উপরে, দেখে কেউ নাই, কিন্তু একটু আগে মনে হচ্ছে ছাদ কেউ ভেঙে ফেলতেছে।
এরকম তখন তাই মনে হয় হ্যাঁ এরকম শব্দ। আচ্ছা। তো এরপর থেকে শব্দটা হঠাৎ থেমে যায়, হঠাৎ হয়। হুম। তো বেশ কিছুদিন আগে মানে খুব রিসেন্ট টাইমের একটা কাহিনী, যে এরকম ছাদের উপরে মনে হচ্ছে যে কেউ ভেঙে ফেলতেছে, মানে খুব ভারী, ধরেন একজন মানুষ যদি বেশ ধরেন তার ওজন যদি 200-300 কেজি হয়, লাইক একজন রেসলারের মতো একজন মানুষ ওখান থেকে দৌড়াচ্ছে এবং বা শব্দ লাফাচ্ছে, হচ্ছে। প্রচন্ড শব্দ টিনের চাল, এবং মনে হচ্ছে যে টিনের চালটা কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে মাঝখান থেকে, আচ্ছা এরকম শব্দ। এবং গভীর রাতে, রাত তখন বাজে 3টা। আচ্ছা। তো তখন আমার ওই ফ্রেন্ড ঘুম থেকে উঠে যায়, উঠে এগুলো শব্দ শুনে ও বেরোতে চায়, তোর বাবা বেরোতে দেয় না তাকে, বলে যে তুই বের হইস না, হ্যাঁ এখানে অন্য কিছু আছে, সমস্যা আছে, তো বেরোতে দেয় না। তো এর আগের দিনের কাহিনী, এরকম শব্দ তাদের বাসায় এর আগের দিনও হয়েছিল। আর কেন বেরোতে দিল না ওই আঙ্কেল, কেন না করলো, কারণ এই শব্দ যখন এরকম হয়েছে এর আগের দিন, তখন পর ওই যে উনি বের হয়নি, উনি জিজ্ঞেস করছিল ওনাদের সামনেই আরেকটা অ্যাপার্টমেন্টে একটা ছেলে থাকে, তাকে জিজ্ঞেস করছিল যে বাবা এখানে রাতটা শব্দ হয়েছে, তোমার বাসা তো সামনেই, তুমি কিছু দেখছো? বলে জি আঙ্কেল, আমি শব্দ দেখছি, শব্দ শুনছি। শব্দ শোনার পর আমি আমার জানলা দিয়ে তাকাইছি, তো তাকায় আমি আমার দেখলাম যে আবছা আবছা আলোতে কিছু ছোট ছেলে পেলে, তাদের বয়স হবে 10, 11, 12 এরকম, হ্যাঁ তারা, এবং প্রত্যেকের সাথে একটা করে কুকুর আচ্ছা আপনাদের ছাদের উপরে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি আমার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, মানে বাসা ছিল, নিয়ে এসে ফ্ল্যাশ লাইট মারছি, মেরে পুরো স্পষ্ট কিছু দেখি নাই, বাট দেখলাম যে মনে হচ্ছে দৌড়াচ্ছে এরকম, সাথে কুকুর এবং মানুষ। এবং আমি তখন কি করছি, মনে করছি ঘটনাটা কি, রাত বাজে 3টা, এরকম সময় এরকম তো দৌড়ানোর কথা না, রাইট। তখন সে কি করছে, তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছে, নিচে আসছে, নিচে এসে যখন লাইট মারছে কিচ্ছু নাই, পুরো জায়গাটা ফাঁকা। আচ্ছা। এবং ওই জায়গাটা রাসেল ভাই আসলে হন্টেড। আমি নিজে ওখানে কিছু ভাইব পেয়েছি, যেমন আমি ওখানে গেলে দেখি যে অনেক সময় দেখি একটা কালো বিড়াল থাকে, মাঝে মাঝে আসে, এসে তাকিয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় ওর দিকে তাকাইলেও নাই। আচ্ছা। তো এরকম আরো কিছু ওই জায়গাটায় ঘটে। জায়গাটা বেশ হন্টেড একটা মানে এরিয়া, অনেক আগে তৈরি, এবং আমার মনে হয় মোটামুটি বেশ অনেকটা ইতিহাস ওখানে বহন করতেছে জায়গাটা। রাইট। তো এই ছিল বাবু ভাইয়ের এখনকার মতো ঘটনা। আমরা আবার একটা ঘটনা ফিরে আসবো। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার ঘটনায় আমরা যাব। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ। এই কাহিনীটা হচ্ছে জেসনের কাহিনী। জেসন তখন যখন কাহিনীটা আমাকে শেয়ার করে, তখন সে ফ্লোরিডায় থাকতো, বাট সে এসেছিল আইডাহো থেকে, আমেরিকার আইডাহো স্টেট থেকে। যাই হোক, যেহেতু আপনি ফ্রাইডে দ্য 13 বা হ্যালোউইন এরকম সম্বন্ধে বলছেন, তো এই কাহিনীটার সাথে হ্যালোউইনের একটা সম্পৃক্ততা আছে, এর জন্য বলছি। ওকে। সো জেসনরা যখন টিনেজ ছিল, when they were like 15 or 16 years old, 15-16 বছর বয়স যখন ছিল, তখনকার কাহিনী। ওরা ফ্রেন্ডরা এই হ্যালোউইন জিনিসটা নিয়ে বেশ অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিল। আমেরিকাতে এখন এক্সাইটেড হয়, ইভেন আমি যখন ছিলাম তখন সব জায়গাতে এক্সাইটমেন্টটা কাজ করে, বাট অ্যাকচুয়ালি ওখানকার এক্সাইটমেন্ট এখানকার এক্সাইটমেন্টের থেকে কিছুটা ডিফারেন্ট রাসেল ভাই, বিকজ আমরা এখানে যেটা করি, আমরা কিন্তু জাস্ট ফান করি, ঠিক আছে? মানে আমাদের হ্যালোউইনে এখন অনেক পার্টি হচ্ছে, মানুষ কস্টিউম পরছে, সাজছে এন্ড স্টাফ লাইক দ্যাট। ওখানে কিন্তু কস্টিউমের বাইরেও অনেকে আছে বিলিভ করে যে রিচুয়াল থাকে, অনেকে বিলিভ করে যে আসলেই আপনার এই অশরীরী বা কিছু পিশাচ বা কিছু এরকম আসবে পৃথিবীতে, এরকম অনেকে বিশ্বাস করে। সো জেসন ওয়াজ ওয়ান অফ দেম বিলিভার্স, এরকম কিছু বিশ্বাস করতো আর কি। এবং অনেকে আছে অনেক রকম রিচুয়াল করে, অনেকে আপনার দেখা যাচ্ছে যে একটা আপনার সেমিটারিতে যে রাত কাটাচ্ছে, থিংস লাইক দ্যাট। আমরা তো যেটা করছি এটা পার্টি করছি, বাট ইটস নট পার্টি। ওরা জিনিসটাকে একটু মানে সেই রকম আরো সিরিয়াসলি নিচ্ছে, এবং সেরকম জিনিসের প্রতি আগ্রহ ফিল করছে। ওয়েল, জেসনের কথা বলি। ও এবং ওরা এরকম 3 জন ফ্রেন্ড, তারা ডিসাইড করে যে তারা এক হ্যালোউইনে রাতের বেলা যে তারা কোথাও এরকম রাত কাটাবে, এবং সেখানে তারা দেখবে যে কি কাহিনী। তো যেখানে রাত কাটাতে যায়, ওদের ওখানে ওই এলাকায় একটা বার্ন ছিল আর কি, মানে একটা ঘোড়ার ফার্ম ছিল, সেখানে একটা বার্ন মানে আস্তাবল ছিল, এবং সে আস্তাবলটা আপনার একসময় আগুন লেগে পুড়ে যায় আর কি। তো ওখানে অনেকে বলে যে ওখানে নাকি একজন শত্রুতা করে আগুন দিয়েছিল আরেকজনের বার্নে। হ্যাঁ, তো যখন সে এটা পোড়ায়, তখন নাকি কোনো কারণে সে পালাতে পারেনি আর কি, তার পাও বেঁধে যায় এবং সেও সে আগুনে পুড়ে মারা যায়। এরপর নাকি অনেকেই ওই জায়গায় গেলেই এরকম দেখতো আর কি, সে মানুষটাকে
মানে এটা গভীর রাতে কেউ হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে আশপাশ থেকে, হঠাৎ দেখতো যে ওই রাস্তা দিয়ে হঠাৎ একটা মানুষ হেল্প পুরো আগুনে পুড়ছে এবং দৌড়াচ্ছে, এবং তার আশেপাশে অনেক আগুন, মানে আপনার ঘোড়ার ফার্মের আগুন, মানে পুরো সিনটাই নাকি তার সামনে রিপ্লে হতো অনেকের সামনে। আচ্ছা। তো ওই জায়গাটার কাহিনী শুনে জেসন আগ্রহী হয় যে ওরা 3 জন ফ্রেন্ড ওখানে রাত কাটাবে আর কি যায়। তো ওরা ওখানে যায়, যে হ্যালোউইনের রাত্রে ওইটা ও যেখানে থাকতো সেই জায়গাটা পুরোপুরি একটা মানে ইট ওয়াজ লাইক আরবান এরিয়া, মানে পুরোপুরি শহরে না। তো ওখানে যে রাতের বেলা ওরা বসে মানে ওই বাসাটার মধ্যে ট্রেসপ্যাসিং ছিল, ওয়ার্নিং ছিল যে নো ট্রেসপ্যাসিং, বাট ওখানে যেটা হয় আমরা ওইটা করেছি যে নো ট্রেসপ্যাসিং এলাকায় ঢুকে গিয়েছে একটা সময়, তো ওরাও ঢুকে যায় আর কি। হ্যালোউইনের রাত্রে মানুষ বাধারও কম করে, ওই জায়গায় লোকাল শেরিফও খুব একটা মানে অ্যাক্টিভ ওই সময় থাকে না, মানে ছেলেপেলের জন্য অনেকটা ছাড় দিয়ে দেয়, কারণ ট্রিক অর ট্রিট করে কিডসরা। তো ওরা ওখানে যে বসে বেশ কিছুটা সময় পার করে, এবং ওদের মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি এরকম একটা আসে যে আমরা একটা করি, লেটস ডু সামথিং লাইক অ্যান আউইজি বোর্ড টাইপের কিছু একটা করি। যেমন আপনার অনেকে কিন্তু যেটাকে আউইজি বোর্ডকে আমাদের দেশে ওইজা বোর্ড বলে জিনিসটাকে, যেটা আউইজি বোর্ড নিয়ে মানে একটা স্পিরিট কল করি বা সামথিং লাইক দ্যাট। তো ওরা এরকম একটা প্ল্যানিং করে একটা এরকম বোর্ড টাইপের বের করে মাঝখানে কিন্তু বলে রাখা ভালো যে যারাই এই বোর্ড নিয়ে আমাদের দেশেও চর্চা করছেন বা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেকে আমাদের শ্রোতা আছেন যারা চেষ্টা করছেন আউইজি বোর্ড নিয়ে প্র্যাকটিস করার, ইউ শুড গিভ ইট আপ, বিকজ এটা একটা রিচুয়াল হলেও এটাকে আপনি যত সুপারস্টিশন বলেন যাই বলেন, সামথিং ব্যাড উইল কাম আপ অন ইউ। হয় কিন্তু মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন, মানে আপনি অ্যাকচুয়ালি ইউ আর কলিং দ্য ডেভিল, আপনি নিজে ডেভিল কল করে আনছেন। যে কোনো রিচুয়ালে কিন্তু আপনি নিজেই একটা ডেভিলকে কল করে নিয়ে আসছেন। সো ইউ আর বেসিক্যালি গিভিং এন অ্যাক্সেস টু ডেভিল টু গেট টু ইউ। আচ্ছা, এরকম একটা কাহিনী কিন্তু হয়। এই জন্য আউইজি বোর্ডের আমি এই কাহিনীটা বলছি আর কি। তো ওরা একটা আউইজি বোর্ড নিয়ে ওখানে বসে রাসেল ভাই মানে অ্যাকর্ডিং টু জেসনের বর্ণনা অনুযায়ী ওই সময়টা ছিল ঠিক শীত আসার আগে, হারভেস্ট টাইম, হ্যালোউইন তো হারভেস্ট টাইমই হয়। হ্যাঁ, তো বেশ কুয়াশা টাইপের পড়ে গেছে। সেই বার্ন যে ছিল মানে পড়ে যাওয়া যে বার্নটা, ওই জায়গাটা একটা মানে ভাঙা একটা রুইন টাইপের একটা জায়গাতে পরিণত, কিন্তু এখনো ওখানে ছাদ আছে আর কি, মানে টিনের একটা মানে আস্তাবল টিন বা কিছু দিয়ে তৈরি ছাদ আছে। তো ওরা 3 জন ওখানে যে বসে আপনার একটা ছোট খড়কুটা দিয়ে আগুনের মতো জ্বালায় ওখানে কাঠটার দিয়ে, মানে বেশ একটা করার জন্য। এবং ওরা এক পর্যায়ে মানে রাত যখন গভীর হয়ে যায় মধ্যরাতের পরে, তারা ওই রিচুয়াল শুরু করে যে আপনার ওই আত্মাকে ডাকার জন্য। সো আমি নামটা ভুলে গেছি, কিছু একটা নাম ছিল ওই ভদ্রলোকের যে পড়ে গিয়েছিল। ওরা ওই নাম ধরে ওদের মতো রিচুয়াল পারফর্ম করতে থাকে। তো অনেকক্ষণ হয়, কোন রকমের রেসপন্স নাই, কিছু আসে না। তো ওরা বলে যে ম্যান দিস ইজ ক্র্যাপ, কিছুই হচ্ছে না, এটা আসলে এটা কিছু না, বসা। তো ওরা যখন জিনিসটা ছেড়ে দেয়, মানে ওদের মানে যখন ধৈর্য ছেড়ে দেয়, তখন দেখা যাচ্ছে প্রচন্ড দমকা বাতাস আসে, মানে কয়েকটা দমকা বাতাস, এবং ওদের যে আগুনটা বেসিক্যালি নিভে যায়। আগুনটা নিভে যাওয়ার পরে ওরা দেখে যে ওই যে ওরা আগুন জ্বালাইছিল ওইটা জাস্ট একটু মানে আপনার জ্বলছে, বাতাস লেগে জ্বলে উঠছে, তখন একটু দেখা যাচ্ছে। এই সময় ওরা মানে পায় যে ওদের ওখান থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ, মানে ঘোড়া যেরকম পা ট্যাপ করতে থাকে মাটিতে, নিঃশ্বাস ছাড়ে, হ্যাঁ, মানে এই ধরনের একটা শব্দ পায়। তাকায় দেখে যে দূরে একটা চোখ জ্বলছে, মানে এক জোড়া চোখ, এবং মানে ঘর ঘর শব্দ আসছে ঘোড়ার মতো। আচ্ছা, এবং ওরা খুবই ভয় পায়, মানে যে কি ব্যাপারটা কি, একটা ঘোড়া তো এখানে আসার কথাই না, কারণ আশেপাশে কোনো বার্ন নেই। এবং কিছুক্ষণের মধ্যেই ওরা দেখে ঠিক যেখানে চোখ দেখছিল সেখানে না, তাদের সামনে উঠানের মধ্যে একটা টকবগে ঘোড়া টাইপের বেশ ভালো আকৃতির একটা বার্ডওয়াইজার হর্স, বোঝা যাচ্ছে ছায়াতে, ওখানে চলে আসছে এবং বারবার নিঃশ্বাস ফেলছে। এবং আশ্চর্যের ব্যাপার, ঘোড়াটার চোখ জ্বলছে। আচ্ছা, এবং মানে মানে খুবই একটা ভয়ানক জিনিস। এবং তারপরে দেখে ঘোড়াটা দৌড় দিয়ে সামনে চলে গেল ওই যে দরজার কাছে, মানে ওই ওখানে ঢোকার যে পথটা সেখানে চলে গেল। এবং সেখান থেকে কিছুক্ষণ পরে একটা মানুষের খুব পেঁচানো গলায় ডাক টাইপের আর কি, মানুষ যদি খুব কষ্টের গলায় ডাকতে থাকে মানে সে, এবং এই পর্যায়ে বলতেছে যে আমাকে সাহায্য করো না, ওইখান থেকে চলে যাও, এরকম করে বলতেছে। তো ওরা 3 জন বয়স কম ছিল, তাদের সাহস ছিল না, তারা পড়িমড়ি করে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায়।
এবং বের হয়ে ছুটতে থাকে যতক্ষণ পর্যন্ত ওরা ওই ঘোড়ার শব্দ অনেকক্ষণ পর্যন্ত ঘোড়ার শব্দ পেছনে আসে। এবং তারপরে জেসন আমাকে যেটা বলে পরে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো জিনিসটা কি, বাট আমার বিশ্বাস যে এটা নট বিকজ অফ জাস্ট হ্যালোউইন এরকম কিছু হয়েছে, বাট আমরা উই হ্যাভ ডান সামথিং ভেরি রং। ওকে, অবভিয়াসলি। আর এটার পিছিয়ে আমার পয়েন্টটা যেটা ছিল রাসেল ভাই, যে এই যে পারফরমেন্স, আমি আওয়াইজি বোর্ড নিয়ে একটা মানুষকে সাবধান করলাম যে এটা হচ্ছে বেসিক্যালি মানুষ কিন্তু অনেকেই করে আউট অফ কিউরিয়াসিটি এন্ড স্টাফ লাইক দ্যাট। আমার মনে হয় এটা ঠিক। একটা ছোট কাহিনী রাসেল ভাই বলতে চাই, এটা হচ্ছে আউট অফ দিস সাসপিশনের বাইরে আর কি একটা কাহিনী বলবো। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তাহলে আমরা আচ্ছা, এটা ছোট ছোট কাহিনী প্লিজ। এরকম মানে এটা হচ্ছে খুবই মানে এই কাহিনীটা আমি কখনো বলবো কিনা আমি চিন্তা করছিলাম একবার, বাট আজকে চিন্তা করলাম আচ্ছা বলা যায়, অনেকদিন আগের ঘটনা। আচ্ছা, তখন ওই সময় আমার আম্মু আর কি উনি করতেন আর কি, আম্মা এখনো করেন, মানে একটু মানে ধর্মীয় শিক্ষা টিক্ষা দেয় মহিলাদের আর কি। তো উনি এক জায়গায় এরকম শিক্ষা দিতে গিয়েছিলেন। তো উনি যখন আসছেন তখন ওখানকার আমাদের যে নানি ছিলেন উনি বললেন যে একজন মহিলা দেখছে, একজন মহিলা ওনাকে পাগলি বলে ডাকে অনেকে। আচ্ছা, তো বলতেছে যে পাগলি রাত হয়ে গেছে, তুমি একটু এগিয়ে দিয়ে আসো। আমার আম্মুর নাম ধরে বলছে, বলে আচ্ছা ঠিক আছে। তো আমার আম্মু ওনাকে নিয়ে রাতের বেলা রিক্সা করে আসছেন বেশ দূর থেকে, পুরান ঢাকার একটা অঞ্চল থেকে। আসার পর বাসায় আসলেন, আসার পর আমার আম্মু তাকে বলতেছে যে পাগলি এই যে আমাকে ডাক দিছে, বলে এদিকে আসো। ডাকার পর বলতেছে এই যে আমার ছেলে, ওকে অনেক ছোট দেখছিল না? বলে হ্যাঁ হ্যাঁ দেখছি, ছোট দেখছি, তো এখন তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। বলে হ্যাঁ, বলে দেখো ওর সাথে। বলে আমার বললো সালাম দাও, আমি সালাম দিলাম। দেওয়ার পরে ওনাকে যখন চলে যাচ্ছে আম্মা তাকে চাচ্ছে রিক্সা ভাড়া দিয়ে দিতে, যে তুমি রাতে আসছে রিক্সা। তখন তিনি আম্মাকে বলতেছে না না আমার রিক্সা ভাড়া লাগবে না, আমি উড়াল দিয়ে চলে যাবো, আমার কি রিক্সা ভাড়া দিন না, তারা নেবো না। সে নিবেই না। ওনাকে দেখে যে খুব আর্থিক অবস্থা সচ্ছল বা অনেক কিছু মনে হয় সেরকম না, আর উনি বলছে আমি উড়াল দিয়ে চলে যাবো, আমার রিক্সা ভাড়া লাগবে না। আম্মু মনে করছে যে একটু পাগল টাইপের মানুষ। আচ্ছা, হ্যাঁ, তারপর চলে গেছে। তো কাহিনী শেষ। 2-3 দিন পরে আম্মু ওই নানির সাথে দেখা হয়েছে, আবার বলতেছে যে আম্মা কাল ওই দিন তো এরকম আসছিল, তো ওকে তো আমি রিক্সা ভাড়া দিতে দিলাম, ও নিল না। তখন নানি বলতেছে ওর কি রিক্সা ভাড়া লাগে নাকি, তুমি কাকে রিক্সা ভাড়া দাও, ওকে মানুষ নাকি? জিনিসটা আমি বুঝতে পেরেছি। এবং যখন আপনি উড়াল দেওয়ার কথা বলছেন তখন আমি বুঝতে পারছি যে এরকম করে কিছু হবে। তো আমরা একটা ঘটনা যাব এবং এটা একেবারে গ্রামের ঘটনা, সেই ঘটনাটা যাচ্ছি এবং এরপরে আমরা শুনবো চা বাগানের ঘটনা, রাইট? তো আমরা একটা গ্রামের ঘটনায় চলে যাচ্ছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমার নাম দীপু, আমি মিরপুর শেরপাড়া থেকে এসেছি। জি, ঘটনাটা আমার বাবাকে নিয়ে, জি, এবং এটা 80 দশকের ঘটনা। আমি তখন অনেক ছোট। আমি, আমার মা এবং আমার ভাই বোন সবাই মিলে আমার নানা বাড়ি গিয়েছিলাম। এবং বাবা সাধারণত আমাদেরকে আগে নানা বাড়ি পাঠিয়ে তারপরে মানে 2 দিন পরে যায় আর কি। জি, মানে এই ঘটনার দিনও ঠিক সেরকমই একটা ব্যাপার ছিল। আচ্ছা, আমরা আগেই চলে গিয়েছি আমার নানা বাড়ি। জি, বাবা 2-3 দিন পরে মানে গিয়েছেন। কিন্তু সেই দিন যাওয়ার সময় একটা ঘটনা ঘটে যায়। যে এমন ঘটনাটা এমন যে আমি একটু বলে রাখি যে আমার নানা বাড়ির নাম মেলন্দ থানার হাজরাবাড়ি গ্রামে। জি, এবং ওখানে হাজরাবাড়িতে যেতে হলে মেলন্দ স্টেশনে নেমে জি, ট্রেনে যাওয়ার পর সেখান থেকে হেঁটে যেতে হয়। মানে সেটা 80 দশকের ঘটনা। সেখানে ওই সময়টা সাধারণত মানে ট্রান্সপোর্টেশন মানে এটা খুব কম ছিল আর কি ব্যাপারটা। আর তো ঠিক সেভাবে যাচ্ছিল, স্টেশনে নেমে বাবা রাত হয়ে গেছে অনেক আর কি। আচ্ছা, গভীর রাত। স্টেশনে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা। জি, যাচ্ছে 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 এবং ওই সময়টা বন্যার সময় ছিল আর কি, বন্যার সিজন। রাস্তায় বন্যার পানিতে মানে ভরে গেছে। তো যেতে যেতে বন্যার পানিতে উনি হাঁটছে, হেঁটে যেতে 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 একটা সময় তার পায়ের নিচে কিছু একটা পড়ে গেল আর কি। তো উনি অন্ধকার এবং আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুনশান নীরবতা। জি, জি, খেক শিয়ালের ডাক আসছে এবং একটা মানে ভুতুরে একটা অবস্থা, খুব ভয়ঙ্কর, মানে গা ছমছম করার অবস্থা।
কিন্তু আমার বাবা ছিলেন একটু সাহসী। এটা উনি এই অবস্থাতে যাচ্ছে, কোনো মানুষের ভয় পাচ্ছে না। আচ্ছা, কিন্তু ওনার পায়ের নিচে যে একটা কিছু পড়লো, উনি অন্ধকারের মধ্যে হাত দিয়ে মানে একটু বোঝার চেষ্টা করলেন যে জিনিসটা কি। জি, তো হাত দিয়ে যখন উনি একটু মানে এটা বুঝতে পারলেন, সেটা উনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে একটা মৃত লাশ। জি, মৃত আচ্ছা। লাশ। উনি এটুকু বুঝতে পারলেন যে যেহেতু লাশ, সেহেতু এ আমাকে কিছু করতে পারবে না এবং আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা মানে আমার বাবা সাহসী ছিলেন, কিন্তু এইটা যখন এটা মৃত লাশ বুঝতে পারলেন, তখন ওনার এটুকু মনে আসলো যে এ অন্তত আমাকে কিছু করতে পারবে না। আচ্ছা, এবং লাস্টে ছিল সাদা মানে কাপড়ে মোড়ানো এবং মানে কাফন করা আর কি। জি জি। আমার মানে উনি বুঝতে পারলেন যে বন্যার সময় সেহেতু আপনার কবর থেকে এটা সম্ভবত এটা ভেসে আসছে। জি। তো উনি এই লাশটিকে একটা ইয়ে করার জন্য মানে উনি এই লাশটিকে রেখে আবার চলে যেতে চাইলেন না। ভাবলেন যে লাশটিকে কোন একটা উঁচু জায়গায় রেখে মানে পানি থেকে একটা মানে মাটিতে বা কোন একটা উঁচু জায়গায় নিয়ে এটা লাশটিকে রেখে উনি যাবেন আর কি। আচ্ছা, উনি এইটা ভেবে লাশটিকে উনি সাথে করে নিয়ে যাচ্ছেন। তো লাশটিকে সাথে নিয়ে যাচ্ছে বন্যার পানি কিন্তু অনেক দূর আর কি। জি জি জি। যেহেতু রাস্তার উপরে যাচ্ছে, তারপরে অনেক দূর যেতে যেতে লাস্টটিকে উনি একটা উঁচু জায়গা পেলেন, ওখানে রেখে মানে আমার নানা বাড়িতে চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার পর মানে উনি ঘরে ঢোকার আগে এই ফাঁকে একটা জিনিস বলে রাখি যে আমার বড় মামা নাম হচ্ছে বাদশা, উনি এই ঘটনার বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন। কিন্তু আমার বাবা মানে নাকি ঘরে ঢোকার সময় মানে আমার মামাকে ডাকছিলেন আর কি যে বাচ্চা আয়। কিন্তু আমার মা এবং আমার নানা ছিল রংপুরের ডিসি। তো ওনার চিন্তা করলেন যে বাচ্চা তো মানে নেই, বাচ্চা তো মারা গেছে, তুমি এভাবে ডাকছেন। পরে বলল যে না, আমি তো বাচ্চার সাথে সারা রাস্তা আসলাম। আচ্ছা, এটা আপনি বলছিলেন যে স্মৃতি ভ্রম বা এরকম। উনি সম্ভবত এই সময়টা এটা স্মৃতি ভ্রম হয়ে গেছে। পরে আমার নানা খুব ভালো লাগলো যে আপনি বললেন। অনেকে বলেন যে এরকম দেখা হয়ে গেছে, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যেটা স্মৃতি ভ্রম ছিল। আচ্ছা, আমার নানা তখন একটু আমার নানিকে বললেন যে মানে আমার বাবাকে যেন শাওয়ার টাওয়ার করে গোসল করে একটু ফ্রেশ করে। জি। তো সেই মোতাবেক আমার বাবাকে সেই রাতের বেলা গোসল করানো, ফ্রেশ করার পর তো উনি খুব নীরবতা পালন করতেছেন, কিন্তু মানে কিছুটা চলে আসছে তার ভিতরে, মানে একটু স্বাভাবিক পজিশনে আসতেছে মানে মনে করলেন আর কি। আচ্ছা। তো যাই হোক, আমার নানা বললেন যে রাতে ঘুম হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, উনি আসলেই রাতে ঘুমানোর পর যখন সকালবেলা উঠছেন ঠিক স্বাভাবিক আচরণই করছেন আর কি। তো ওই সময়টায় ওনার একটা স্মৃতিভ্রম অবস্থা হয়ে গেছিল। এবং যদিও উনি মানে সাহসের সহিত ওই লাশটিকে নিয়ে সাথে আসছিলেন, কিন্তু তার ভিতরে কোনো একটা বোধহয় কিছু একটা মানে ঘটছিল। আমার যতটুকু মনে হলো, আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু বড় হয়ে যখন এখনো আপনার সেটা মনে আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। একটা ছোট্ট ঘটনা আমরা পড়ে ফেলছি। ইমেইল আজকে যদি একদমই না পড়ি তাহলে কিভাবে হবে? সো একটা ইমেল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আব্দুল্লাহ, বাসা জয়পুরহাট। কিছুদিনের মধ্যে আমার টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত এফএমে আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ। তিনি একজন রাগী আর জেদি টাইপের ছেলে, নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসে কোন একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে। সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার কাজিন। ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45 দিকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা
পাংচার হয়ে গেছে। একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে দোস্ত চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনে দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ, তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনে দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আশরাফুলের কোনো খবর নেই। মোবাইল অফ। রাত 10টা, 11টা, 12টা, কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1টার মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটা বন্ধ করেছি। বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপ আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বলল। আমি 2 ঘন্টা বসে আছি, কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এই কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়, তখন আনুমানিক রাত 2টা বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচন্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পেলেন না তিনি। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি, সেটা যাবে উল্টো দিকে এবং ভূতগাড়ি নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভূতগাড়ি থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, বাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না, ইমার্জেন্সি কোনো খুব না হলে বা খুব জরুরি কিছু না হলে আর কি। আর অন্য কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভূতগাড়ি হয়ে বাড়ি যাওয়ার রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে, ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মোড়ানো, আর ডান পাশে একটা লোক, সেও চাদর মোড়ানো। যতদূর বোঝা যায় সবাই ছেলে, এবং এত রাতে মেয়ে সাধারণত বের হয় না গ্রাম এলাকায় মেয়েরা। এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে, এবং বাকিদের তো চিনতেই পারছে না। নিঝুম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা। গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো, চতুর্দিকে নীরবতা আর ঝিঝি পোকার ডাক, একটা ভুতুরে পরিবেশ। কেউ কারোর সাথে কথা বলছে না। তাই ভাইয়া হেডফোন লাগিয়ে একটা গান শুনছিলেন। তিনি দেখতে পান যে যাদের তিনি ছেলে ভেবেছিলেন তারা ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের 2টি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে, মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন, সে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবলেন যে হয়তো তিনি ভ্যানে উঠেছেন এবং এই মুহূর্তে কোন একটা কারণ হয়তো তার ভুল হচ্ছে। ওঠার সময় হয়তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। কানে হেডফোন লাগানো, তাই ভাইয়া বাইরের কোন সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল, গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসছিল সেই লোকটি নেই, সেই জায়গায় একটা বিড়াল বসে আছে। ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন, ভীতু দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টিতে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো চলছে 4টি চোখ। ভাইয়া এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকেন। কোথায় যাবেন জানেন না, এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার। তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন।
মানে দেশলাই মানে টিপ লাইটার বের করে টিপ দেন এবং তিনি কোথায় আছেন সেটা দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যান। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। কতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিরলে তিনি দেখেন সেই কবরের লাশের সাথেই তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না। লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়। পরে আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরেই আছেন। তিনি সাহস করে উঠে আসেন বাইরে, সেই অন্ধকার রাত। তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান, কিন্তু জোরে দৌড়ানোর পরেও এটার কোনো শেষ খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দৌড়াতে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন। অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান, দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়াতে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও, খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যে যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা। এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তাদের দিকে তাকিয়ে দেখতে পান কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দেন। তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম ফজরের ওয়াক্তে তাকে রাস্তায় পান এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি। তিনি এখনো অসুস্থ। আব্দুল আল আমিন লিখেছেন জয়পুরহাট থেকে। ফেসবুকের লিঙ্কটাও তিনি দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লিখবেন তারা চেষ্টা করবেন ফেসবুকের লিঙ্কটা দিতে, যাতে আপনাকে আমরা খুঁজে পাই। তো আমরা এখন চলে যাব আমাদের সেই চা বাগানের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার, আমি তামজিদ অর্ণব ফ্রম উত্তরা। তো আমি ঘটনায় চলে যাই। জি। তো রিসেন্টলি আমি আমার এক বড় ভাইয়ের সুবাদে শ্রীমঙ্গল চা বাগানে কয়েকদিন থাকার সুযোগ হয়, ওখানে একদম বাংলোতে। তো বাংলোর বর্ণনাটা আমি আগে দিয়ে নেই। সেটা হচ্ছে বাংলোটা একদম টি স্টেটের খুবই ভিতরে, চারিদিকে বলতে লোকালয়ের শুধু কয়েকটি চা শ্রমিকের গ্রাম, আর লোকালয় তেমন নেই, আর শুধু চা বাগান আর চা বাগান। তো সেখানে সন্ধ্যার পর থেকেই মোটামুটি খুবই নির্জনতা নেমে আসে। তো পরিবেশটাই হয়ে যায় অন্যরকম। তো সেখানে ঠিক রাত 11টায় বা 12টায় সে বাংলোতে একটা নাইট গার্ড আসে। সে সারা রাত ওখানে বারান্দায় ঘুমায়। তো এরপর সে সকালবেলায় ওকে আর দেখি না। তো দ্বিতীয় দিন রাত্রে আমার হঠাৎ করে মনে হলো যে নাইট গার্ড অনেক ধরনের ওর বিভিন্ন ঘটনার সাথে তার খুবই ওদের লিঙ্ক আছে ভালো। তো আমি সোজাসুজি তাদেরকে বিভিন্ন কোশ্চেন করি ওকে, যে আপনি যাই জানেন একটু বলেন। তো সে অনেক ঘটনাই বলল। সেটা থেকে বড় ইম্পর্টেন্ট হলো আমার ওই যে কাজিনের কাছে গেছি আমি, সে আমাকে যে ঘটনাটা বললো লাস্ট ইয়ারের, সেটা হচ্ছে গত শীতকালে মেইনলি চা বাগানে ইরিগেশন করতে হয়। তো লাইক ওই চা বাগানে পানি সেচ করতে হয়, রাতের বেলা অনেক কাজ চলে এরকম। তো রাতে অনেক ডিউটি থাকে। তো একটা রাতে ডিউটি শেষ করে সে বাংলোতে ফিরে যাচ্ছিল, তখন রাত 2টা কিংবা 2:30। তো শীতের রাত, চারদিকে জ্যোৎস্না, মোটামুটি ভালোই দেখা যায়, হালকা কুয়াশা, আর চারদিক দিন নিস্তব্ধতায় ঢেকে আছে। তো হঠাৎ করে তার কানে আসলো একটা ঘোড়ার খুরের আওয়াজ। কেউ একজন ঘোড়ায় চড়ে আসতেছে মেঠো পথ চা বাগানের মধ্য দিয়ে। তো তার মাথায় প্রশ্ন আসলো যে এত রাত্রে ঘোড়া চড়ে কে আসে। তো সে ওই মেঠো পথে দাঁড়ায় আছে এক পাশে। তো আস্তে আস্তে শব্দটা খুবই প্রখর হয়ে উঠতেছে, তার মানে ওর দিকেই আসতেছে, বাট কোনো কিছু দেখতে পাচ্ছে না ও।
তো কিছুক্ষণ 4-5 মিনিট পরে হঠাৎই ওই ঘোড়াটা সে দেখতে পায় একদম তার ঠিক সামনে। কিন্তু তার কাছে যেটা মনে হলো এবং সে যেটা নিজের চোখেই দেখলো সেটা হচ্ছে ঘোড়ায় একজন লোক বসে আছে, কিন্তু সে লোকটি আসলে তার যে অবয়ব এবং তার যেই পোশাক আশাক তা সে খুব স্পষ্টভাবেই বুঝলো এটা আসলে কোনো বাংলাদেশি কেউ না, সেটা হচ্ছে একজন ব্রিটিশ লোক। তার সেই ব্রিটিশদের সেই বুট এবং মাথার চুল এবং কোট এবং একটা তরবারিও আছে সাথে। তো জাস্ট ওর পাশ দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। তো এই ঘটনায় এতটাই শকড হলো সে 5 মিনিট একদম নড়তেই পারলো না জায়গা থেকে। তো কিছুক্ষণ পরে সে বাংলোতে আসলো এবং তার খুব জ্বর হলো সেদিন। তো পরের দিন তার ওই সিনিয়র ম্যানেজারকে সে ঘটনাটা বলল, আর ম্যানেজার হাসতে থাকলো যে এটা তো একটা খুবই ওইখানকার একটা কমন ঘটনা, যারা ওই ইন্টারনাল এখানে কাজ করে এবং থাকে ওইখানে তারা সবাই জানে যে রাতের বেলা অনেক সময় খুব রাত 3টা-3টার দিকে এরকম ঘোড়ায় চড়া ব্রিটিশ লোকদেরকে দেখা যায় এবং সেটা খুবই একটা কমন ঘটনা। নাইট গার্ডও সেটা বলল, সে অনেকবার দেখেছে এগুলা। তো তারা সেখানকার যারা স্থানীয় যেমন চা শ্রমিক আছে এবং যারা টি স্টেটের ম্যানেজার, তারা এরকম অনেক ঘটনারই ওইখানকার প্রত্যক্ষদর্শী। তো আরেকটা সেটা হলো একটা দোলনা আছে ওই বাংলোতে, যেটা নাকি খুবই হন্টেড। কারণ একটু যদি বলতেন। হ্যাঁ, কারণ প্রতি বৃষ্টির রাতেই যখনই বৃষ্টি অনেক শুরু হয় তখন বৃষ্টি খুবই এমনও যে রাতে সারা রাত বৃষ্টি। তো ওই নাইট গার্ডটা বললো যে প্রত্যেক দিন সে বৃষ্টির রাতে ঠিক রাত 2:30 থেকে 3টায় প্রতিদিন সে, এবং আমার ভাইয়াও সেটা কনফার্ম করলো যে নাকি এই বাংলোতে থাকে, যে একটা মহিলাকে দেখতে পায় যে দোলনায় দোল খেয়ে 3টার দিকে সে জাস্ট দাঁড়ায়া হেঁটে চলে যায় মেন গেটের দিকে। এটা নাকি খুবই এমন হয়েছে যে দুইজন একসাথেই দেখতেছে, বাট কিছু বলার নাই আসলে, তখন কিছু করারও থাকে না। এটা হলো ওখানকার ওপেন সিক্রেট এই বাংলোর। তো এরকম বেশ কিছু বাংলো আছে ওইখানে, আর আরো অনেক কাহিনী আছে, সেটা আমি হয়তো পরে আরেকদিন এসে বলবো। আর আজকে আপাতত এইটুকুই থাকুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাথে এবং এই মুহূর্তে আছেন আমার সঙ্গে আমাদের আজকের শেষ অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমার নাম ইয়াসির মাহমুদ সম্রাট। আমি আসছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে। জি। তো সরাসরি ঘটনায় চলে যাই। জি। ঘটনাটা রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রাতের বেলা ডিনার করার পরে ঘুমোতে যাব একটু আগেই, 11:30 এরকম সময়। তো গেট লাগায় কথা বলতেছিলাম ফোনে, হেডফোনে ছিলাম। তো আমার বাসার জানালা দিয়ে একটা বাসা দেখা যায়। পুরান ঢাকার বাসাগুলা কিন্তু কিছুটা অনেক পুরানো। তো কেন জানি না হঠাৎ করে বেখেয়াল বশতই পুরানা বাসার ছাদে চোখ যখন যায়, যা দেখি এটা দেখার জন্য আমি কেন ভাইয়া কেউই হয়তো কখনো প্রস্তুত থাকবে না, একটা মহিলার মতো একটা অবাক বসায় আছে। আপনি নিজে দেখেছেন নিজের চোখে? আমার নিজের চোখে দেখা, কথা বলছিলাম এন্ড জিনিসটা সরাসরি আমার চোখের দিকে তাকায় আছে। তখন কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না, আমি মুভও করতে পারছিলাম না। আয়াতুল কুরসি সূরা আমার মুখস্থ অনেক আগে থেকে, তো আমি ওটার দিকে তাকিয়ে যেহেতু মুভ করতে পারছি না, আয়াতুল কুরসি পড়া শুরু করি। এন্ড যখন সূরাটা শুরু করি, যখন শেষ করলাম, শেষ করে বুকে ফু দেওয়ার সাথে সাথে মনে হলো আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পানি ছিল, পানি পড়ে গেল এরকম কিছু একটা। সাথে সাথে দেরি না করে গেট খুলে দৌড় দিয়ে বাসায় যারা থাকে আম্মু, তো গেট নক করি। মা জিজ্ঞেস করছিল কি হয়েছে, তো মাকে পুরা ঘটনা খুলে বলি। আর একলা শোয়ার মতো অ্যাবিলিটি ছিল না ও দিন রাতে। আম্মুকে রিকোয়েস্ট করি যে আমার সাথে যাতে আজকে শোয়ে। গেস্ট রুমে আমি মা ছিলাম, তো অনেক ভয় নিয়ে শুয়ে আছি। তো এর মাঝখানে শোয়ার মাঝখানে আমি ফিল করতে পারছি যে আমার ঘরের মাঝখানে একটা মহিলা আছে। রুমের লাইট যেহেতু বন্ধ দেখা যাচ্ছে না, মহিলা আছে। আর আমার খুব ভয় লাগছিল। ওই দিন রাতে আম্মু আমাকে কিছু বলেনি, কিন্তু সকালবেলা মা আমাকে বলেছে যে না, মা আমাকে আমার ফ্যামিলি সবাইকে বলেছে যে না, মা নিজেও ফিল করেছে যে ঘরে
একটা থার্ড পার্সনের উপস্থিতি ছিল, এটা খুব স্পষ্টভাবে উপস্থিতি ছিল। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। এবং আপনি বলছেন যে আপনার সাথে এই বছরে অনেক খারাপ খারাপ ব্যাপার ঘটছে, হ্যাঁ। যেটা আগে ঘটতো না, এবং এই বছরে আপনি বলছিলেন যে আপনার বাবা মারা গিয়েছেন। জি। এটা কি তার পর থেকে হচ্ছে না তার আগে থেকেই? না, এটা তার আগে থেকে হচ্ছে। এবং বাবা যে মারা গেছেন এটাও তার একটা পার্ট, যে আপনার সাথে এই বছর খারাপ খারাপ সবকিছু হচ্ছে। জি, এটাও তার একটা পার্ট। এবং আপনি বলছিলেন যে আপনি কোনোদিন জীবনে সেকেন্ড হন নাই, কিন্তু এখন রেজাল্ট খারাপ হচ্ছে। হ্যাঁ। আপনার কি মনে হয় যে এর পিছনে কারো হাত আছে বা এরকম ধরনের কোনো কিছু কখনো মনে হয়েছে, সন্দেহ হয়েছে? জি, আমার মনে হয় সন্দেহ হয়েছে, কারণ ভূত এফএম এ যেহেতু আমি রেগুলার লিসেনার, তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক শুনছি, বাট কোনো ইনফরমেশন ছাড়া তো আমি করতে পারি না। তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যতটা জানার চেষ্টা করেছি, সার্চ করেছি, এন্ড কোইন্সিডেন্টলি আমি নিজেও জানি না, আমি যেদিন এটা সার্চ করছিলাম সেদিন সকালবেলা আমি আম্মুকে কিছু বলিনি। তো আমার যে রুমটা সামনের পাশে আমার মার রুম, তো আমার মার জানালা থেকে আমার জানালাটা দেখা যায়। তো মা বলল, কি রে, কি কালে কি কিছু হয়েছে, আর কোনো কারণে ভয়টা পাইছিস? আমি বললাম, না মা, কেন, কি হয়েছে? তো মা বলতেছে, কাল তোর জানলার সামনে দেখলাম একটা আগুনের মতো উল্কাপিণ্ড নড়তেছিল। এবার আপনার মা নিজে দেখেছেন? হ্যাঁ, আম্মা নিজে দেখেছে। আচ্ছা। নড়তেছিল, তারপরে কিছুক্ষণ পরে চেঞ্জ করে কখনো কবুতর হয়, কখনো মানে একবার এক একটা চেঞ্জ করছিল ওর। এই তো মানে একবার কবুতর থেকে তারপরে কি হয়, মানে মানুষও থাকে কবুতর? না, মানুষ থাকে না, কবুতর হচ্ছে পাখি, মানে পাখি মানে কি এক এক ধরনের পাখি। তো আমি আর ডিটেলস জানতে চাই না, আম্মু তো একলা থাকে এখন, যেহেতু আমার গেছে, আর আম্মুর আমি টেনশন দিতেই চাইনি, এটার জন্য আর জিজ্ঞেস করি না। আর হ্যাঁ ভাই, আমি লাইফে কখনো সেকেন্ড হইনি, কিছুই না। বাট এই বছর যা হচ্ছে মানে আনএক্সপেক্টেড সবকিছু, যে আমার লাইফে কখনো আমার এক বছরে ফেল নেই। সেমিস্টার ব্রেক, বাবা মারা যাওয়া, আরো অনেক কিছু। মানে আমার 4 বছরের একটা রিলেশন ছিল, তো ইম্পসিবল রিলেশনশিপ, এই কোন ফর নো রিজন রিলেশনশিপও ব্রেক, সবকিছুতেই মানে এখন যাই হাত দিচ্ছি হচ্ছে না। এই তো ভাইয়া। এবং সবকিছু আপনার সাথে উল্টাপাল্টা হচ্ছে। তো আমি যেটা আপনাকে সাজেস্ট করবো যে আপনার যাই হোক না কেন, আপনি মনে সাহস রাখবেন, এবং আমাদের দোয়া তো আপনার সঙ্গে সবসময় থাকবেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা আজকে আবারও একবার জানিয়ে দেবো যে আপনারা কোথায় ঘটনা পাঠাবেন। আমাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radio.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে করে যাবে আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার সাথে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। কি অদ্ভুত ব্যাপার, আমরা সাধারণত এই যে সন্ধ্যা হলে খালি চুলে কোথাও যেতে নেই, এরকম আরো অনেক কিছু আমরা মানি, তাই না? আমরা অনেকে মানি, বিশেষ করে গ্রামের দিকে মানে। কিন্তু আমরা মানে আমাদের মতো, আমাদের চাইতেও অনেক বেশি এই সমস্ত ব্যাপার নিয়ে ভয় পায় বা এই সমস্ত ব্যাপার নিয়ে আতঙ্কিত পশ্চিমা দেশের মানুষেরা। এটা ভাবতেও খুব অবাক লাগে। আজকে ব্ল্যাক ফ্রাইডে বা ফ্রাইডে দ্য 13th, সেটাই বলছিলাম আর কি, এন্ড সেটা নিয়ে কথা হচ্ছিল, এবং আমরা জানালাম যে আমাদের ইউরোপ, আমেরিকায় মানে কারা কি ভাবেন, এবং আবার কিছু কিছু অন্যান্য কান্ট্রিগুলোতেও, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আরো অনেক যে সমস্ত কান্ট্রি আছে সেগুলোতে কিভাবে ভাবেন, সে সমস্ত ব্যাপার নিয়ে আমরা হালকা আলোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমার মনে হয় যে সব মিলিয়ে ভালো লেগেছে।